জঙ্কুকের কথা শুনে তে ফুপিয়ে ওঠে। জঙ্কুক বুঝতে পারে তখন তার নেন্সির ডাকে সাড়া দিয়ে বাইরে যাওয়া ঠিক হয়নি। জঙ্কুক আবারও তেকে ডাকে, তে সাড়া দিচ্ছে না। জঙ্কুক তেকে পেছন দিক দিয়ে জড়িয়ে ধরে। তে নিজেকে ছাড়াতে চায়, হাত পা মোচড়ায়। জঙ্কুক তেকে শক্ত করে ধরে রাখে, কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে, আমার পরিটা কি অভিমান করেছে? তে রাগী সুরে বলে, এখানে এসেছেন কেন? জঙ্কুক আহ্লাদি সুরে বলল, বউয়ের কাছে আসবো না। না, আপনার বান্ধবীর কাছে যান। ও আমার ছোট বোন, বান্ধবী না। হ্যাঁ দেখলাম তো, ওই নেন্সিরা ফেন্সি, ওটার গুরুত্বই বেশি। জঙ্কুকদের উদাম পেট খামচে ধরে ঘাড়ে নাক আর ঠোঁট ঘষে ছোট্ট ছোট্ট চুমু দিতে দিতে বলে, তুমি আগে শোনা, তোমার গুরুত্বই বেশি, তাই তো চলে এসেছি। তে শান্ত হচ্ছে না, জঙ্কুকের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। নেন্সি যে জঙ্কুককে ভালোবাসে, জঙ্কুক তো একটা বারের জন্য বলছে না। কেন বলছে না? তে নিজে থেকেই জঙ্কুককে জিজ্ঞাসা করে, আপনারা দুজন নাকি একে অপরকে ভালোবাসেন? তের কথা শুনে জঙ্কুক গম্ভীর হয়ে যায়, গলার স্বর পাল্টে বলে, কে বলেছে তোমায়? শুনেছি। এসবে কান দেওয়ার দরকার নাই। তাহলে সত্যি? না, নেন্সি আমাকে পছন্দ করে, আমি না। জঙ্কুকের কথা জঙ্কুকের বিশ্বাস হয়। সে জঙ্কুকের কাছে যায়, দু হাত দিয়ে জঙ্কুকের গলা শক্ত করে জড়িয়ে ধরে বলে, আচ্ছা। কথাটি শেষ হতেই জঙ্কুকের ঠোঁটে নিজের ঠোঁটটা ডুবিয়ে দেয়। জঙ্কুকের তালে তাল মিলাতে শুরু করে। দুজন দুজনকে আঁকড়ে ধরে চুমু খাচ্ছিল। হঠাৎ করে জঙ্কুকের ফোনে ফোন আসে। জঙ্কুক তের ঠোঁট ছাড়ে, কিন্তু তেকে না। হাত বাড়িয়ে বেড সাইডের টেবিলের উপর থেকে ফোনটা হাতে নিয়ে কথা বলতে শুরু করে। জঙ্কুক হ্যাঁ বলে কথা বলছিল। তে তার মুখের দিকে তাকিয়েছিল। তারপর ফোনটা কেটে দিয়ে তের দিকে তাকিয়ে জঙ্কুক বলে, খামার থেকে ফোন এসেছে সোনা, যেতে হবে এখন। মুরগি অসুস্থ। তে আর কিচ্ছু বলে না, জঙ্কুককে ছাড়ে। জঙ্কুক উঠে দাঁড়িয়ে টি শার্ট গায়ে দেয়, তারপর তের কপালে চুমু দিয়ে বলে, সরি সোনা, ভয় পেও না, কেমন, ঘুমিয়ে যাও। জঙ্কুক চলে গেলে তে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে জঙ্কুককে বিছানায় পায়। শান্ত মানুষটাকে ঘুমালে আরো শান্ত লাগে। তে জঙ্কুকের কপালে চুমু খায়, মুখে অসংখ্য চুমু দেয়, মাথার চুলে হাত বুলিয়ে দেয়। জঙ্কুক ওঠে না। তে ভাবে হয়তো ভোরবেলা এসে ঘুমিয়েছে, তাই গভীর ঘুমতে বিছানা থেকে নেমে ফ্রেশ হয়। তারপর রুম ছেড়ে বের হয়ে যায়। নাস্তা করার পর দাদিমার সাথে দুপুরের রান্না বান্নার কাজে ব্যস্ত হয়ে যায়। রান্না শেষে রুমে আসে। এসে দেখে নেন্সি হেসে হেসে কথা বলছে জঙ্কুকের সাথে। গায়ে তার লাল শাড়ি। জঙ্কুক বলে, খামারে যেতে হবে, তুমি এখন যাও। নেন্সি তের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে, তারপর রুম থেকে চলে যায়। তের মনে কেমন যেন সন্দেহ জাগে। এই মেয়ের লক্ষণ তার একেবারেই ভালো লাগছে না। জঙ্কুক আজকে অনেক গম্ভীর, সে বেশি কথা বলছে না। জঙ্কুক তেকে দেখে বলল, খামারে যাচ্ছি। তে চুপচাপ জঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। জঙ্কুক তের দিকে তাকিয়ে মুচকি হাসে, তারপর চলে যায়। আসলে খামারের মুরগিগুলো নিয়ে জঙ্কুক একটু টেনশনে আছে, তাই বেশি কথা বলে না, দ্রুতই চলে যায়। জঙ্কুক চলে যেতেই তে শাওয়ার নেওয়ার জন্য কাপড় হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকতেই যাবে, ঠিক তখনই নেন্সি আবারও রুমে আসে। নেন্সিকে দেখে তে দাঁড়িয়ে পড়ে। নেন্সি তের মুখের দিকে তাকিয়ে হেসে বলে, চলে গেল। নেন্সি ঢং করে খোঁচা মারা কথা তের পছন্দ না। তে বলে, আপনি আমার সাথে এভাবে কথা বলেন কেন? আমার ভালো লাগে তাই। এবার বলো, সে কি চলে গেল? হ্যাঁ গেছে, খামারে কাজ আছে ওনার। কাজ না চাই, তোমার কাছ থেকে দূরে থাকতে চাই, বোঝো না? তুমি তো সুখ দিতে পারছো না, তাই। তে অবাক হয়ে নেন্সিকে বলে, কি যাতা বলছেন আপনি? উনি আমাকে যথেষ্ট সময় দেয়, দূরে কেন যাবে? আর সুখ দিতে পারি কি পারি না সেটা কি আপনাকে বলতে হবে? সুখ দিতে পারো ঠিকঠাক ভাবে। তাহলে কালকে রাতে কোথায় ছিল? কোথায় আবার থাকবে, খামারে ছিল। পাগল মেয়ে, তোমার স্বামী আমার কাছে ছিল, খামারে না। তের দম আটকে আসে নেন্সির কথা শুনে। সে অস্পষ্ট সুরে বলে, কেন? একটা ছেলে একটা মেয়ের কাছে কেন যায়, কোন উদ্দেশ্যে রাত কাটায়, বোঝো না? আপনি মিথ্যা বলছেন। আমি মিথ্যা বলবো কেন? সুখের আশা সবাই করে, ও তোমার কাছে সুখ পায় না, তাই তো রাতে আমার কাছে ছুটে এসেছে। আমার ধারণা ও তোমার চেয়ে আমাকে বেশি ভালোবাসে। না নাকি আমরা অনেকদিন থেকে স্বামী স্ত্রী হয়ে আছি। তে নিজের ওপর জোর খাটিয়ে বলে, আপনি বললেই আমি বিশ্বাস করব কেন? তে রেগে যাচ্ছে। নেন্সি কিছুটা ফিসফিস করে বলে,
একদিন রাতে আমি আর জঙ্কুক একা বাড়িতে ছিলাম, এটা সাক্ষী তো সবাই। ভালোই ভালোই বাড়ি থেকে চলে যাও। তেতো নিঃশ্বাস বন্ধ হওয়ার জোগাড় রুম থেকে ছুটে বের হয়ে লিসার কাছে চলে আসে। জিজ্ঞাসা করে, দাদি একটা কথা জিজ্ঞাসা করি? থেকে এভাবে কাঁপতে দেখে লিসা বানু অবাক হয়ে বলে, কি কথা? একদিন নাকি জঙ্কুক আর নিনসি এই বাড়িতে একা ছিল। লিসা বানু কোনো রাগ ঢাক না রেখেই সরাসরি বলে, হ্যাঁ, জঙ্কুক, টুনি আর নিনসি। তে চুপচাপ রুমে চলে আসে। জঙ্কুককে ফোন দেয়। জঙ্কুক ফোন রিসিভ করে বলে, বেবি জান, আমি খুব ব্যস্ত আছি। আপনি আর নিনসি নাকি একসাথে রাত কাটান? জঙ্কুক বিস্ময়ে কথা বলার শক্তি হারিয়ে ফেলে। কে বলেছে? কাল রাতেও নাকি নিনসির কাছে ছিলেন। আমার সাথে কি আপনি স্যাটিসফাইড না জঙ্কুক? আমি কি আপনার চাহিদা মেটাতে পারি না? আমি আপনাকে ভালোবেসেছিলাম। তে জঙ্কুকের উত্তরের আশা করে না, কলটা কেটে দিয়ে এক কাপড়ে ঘর থেকে বের হয়ে যায়। লিসা বানু আর বুকাম মিয়ার পায়ে সালাম করে তে ঝরঝর করে কান্না করে দেয়। জঙ্কুককে ছাড়া থাকতে তার ভীষণ কষ্ট হবে। বরাবরই মনে হচ্ছে নিনসিকে বিশ্বাস করা যায় না, কিন্তু জঙ্কুকের আচরণ, দাদিমার স্বীকারোক্তি, সমস্ত কিছু মিলিয়ে তে ঠিক থাকতে পারছে না। জঙ্কুক বাড়িতে এসে সমস্তটা শুনে স্তব্ধ হয়ে যায়। নিনসির ফালতু কথা শুনে তে এই বাড়ি ছেড়ে তাকে ছেড়ে চলে গেল। রাগে তার চোখ দুটো রক্তবর্ণ হয়ে যায়। কোনো দিকে না তাকিয়ে নিনসির গালে ঠাস করে থাপ্পড় দিয়ে বলে, আমার ব্যক্তিগত জীবনে নাক গলানোর অধিকার তোকে কে দিয়েছে? নিনসি গালে হাত দিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি। জঙ্কুক রেগে ফেটে পড়ে, আমি তো তোকে ভালোবাসি না। এই সমস্ত বাজে কথা থেকে না বললেও পারতি। তুই একটা নষ্ট মেয়ে। বলেছি ভালো করেছি। আমি কি তোর সাথে রাত কাটিয়েছি? বল, সবাই কি তোর মতো ক্যারেক্টারলেস? তুই হাজারটা ছেলের সাথে উঠা বসা করিস, আমার এসব পছন্দ না। জঙ্কুকের মুখের কথা শুনে নিনসি পুরোপুরি স্তব্ধ। সেদিন রাতে তুই আর টনি বাড়িতে ছিলি, আমি ছিলাম খামারে। তাহলে আমি কিভাবে তোর সাথে রাত কাটিয়েছি বল? কালকে রাতেও খামারে মুরগি অসুস্থ হয়ে গিয়েছিল, তাই আমি খামারে গিয়েছিলাম। আর তুই কিনা বলেছিস আমি তোর কাছে ছিলাম। জঙ্কুকের কথা শুনে বাড়ির সবাই অবাক। নিনসি জঙ্কুককে পছন্দ করে, কিন্তু এতটা নিচু মন মানসিকতার পরিচয় দিবে সেটা কেউই ভাবেনি। বেসুজি মেয়ের কৃতকার্যে লজ্জাবোধ করছে। জঙ্কুক হুঙ্কার দিয়ে বলে, কেন করেছিস এসব? থেকে এই বাড়ি থেকে তাড়িয়ে আমি তোমাকে বিয়ে করতে চাই। সারাটা জীবন একা থাকলেও না, তোকে বিয়ে করব না। জঙ্কুক অ্যাংরি লোকে লিসা আর বুকামের দিকে তাকিয়ে বলে, হয় তোমার নাতনি এই বাড়িতে থাকবে, নয়তো আমি থাকবো। কথাটি বলেই জঙ্কুক ক্ষিপ্ত পায়, তার রুমে চলে যায়। সারা জীবন সে তার চরিত্রটাকে ফুলের মতো রাখার চেষ্টা করেছে, আর এই মেয়েটা কিনা চরিত্রের দাগ লাগাতে এসেছে। জঙ্কুক রুমে দরজা খুলে বিছানার দিকে তাকায়। তে যেখানে ঘুমাতো সেখানে তাকিয়ে তার বুক চিরে দীর্ঘশ্বাস বের হয়ে আসে। সারাটা রুমে এইদিকে ওইদিকে তের ব্যবহার করা সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু কোথাও তে নেই। তে তাকে ছেড়ে চলে গেছে, তাও সন্দেহ করে ভুল বুঝে অবিশ্বাস করে জঙ্কুকের খুব অসহায় লাগছে। সারাটা ঘর ভেঙে চুরমার করে ফেলতে ইচ্ছা করছে। তেকে সে বারবার বলেছিল কোনো সন্দেহ করা যাবে না, যা সমস্যা হবে দুজনে মিলে বসে সমাধান করবে। তে কথাগুলো মনে রাখে নাই। নেই তার রানী, কোথাও নেই। এই ছোট্ট প্রাসাদে তার রানী নেই। ভাবতেই জঙ্কুকের পাগল পাগল লাগছে। বিছানার ওপর তের ব্যবহার করা তোয়ালেটা পড়ে আছে। জঙ্কুক সেটা হাতে নিয়ে নাকে চেপে ধরে। তে ঘ্রাণ আসছে। সে ফিসফিস করে বলে, খুব ভালোবাসি বিবি জান, আমাকে ছেড়ে চলে যেতে বুকটা কাঁপলো না? শান্ত স্বভাবের জঙ্কুককে এতটা রেগে যেতে কেউ কখনো দেখেনি। আজকে নিনসি সহ্যের সীমা পার করে ফেলেছে। শুধুমাত্র জঙ্কুক কেন, বাড়ির প্রত্যেকটা মানুষ নিনসির উপরে বিরক্ত। তে ফুপিয়ে কাঁদছে। বুকাম মিয়া আর লিসা বানু তেকে যেতে দেয়নি। তাদের একই কথা, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা ঝগড়া হবে, কিন্তু তাই বলে বাড়ি ছেড়ে যেতে হয় না। বাড়ি ছেড়ে যাওয়াটা বোকামি। লোকে জানলে মন্দ বলবে। যতটা সম্ভব বাড়িতে থেকে সমস্যা সমাধান করা ভালো। তে জঙ্কুকের প্রত্যেকটা কথা শুনেছে। জঙ্কুককে এত রেগে যেতে দেখে ভয় পাচ্ছে। নিজের বোকামের কথা ভেবে লজ্জিত হচ্ছে। জঙ্কুক তাকে বলেছিল সম্পর্কে সন্দেহ না করতে, একে অপরের উপর বিশ্বাস রাখতে, কিন্তু সে কি করেছে? জঙ্কুকের কথা না ভেবে, জঙ্কুককে বিশ্বাস না করে ওই নিনসিকে বিশ্বাস করেছে। জঙ্কুক যে তাকে কতটা ভালোবাসে সেদিকে তার খেয়াল রাখা দরকার ছিল। তে দাদি শাশুড়ির রুমে বসেই কান্না করছে, প্রচুর পরিমাণে কাঁদছে। বুকাম মিয়া আর লিসা বানু তেকে বোঝায় কান্না করতে না করে। শেষমেশ তারা দুজন মিলে ঠেলে ঠুলে তেকে নিজের রুমে পাঠায়। তে ভয় পাচ্ছে জঙ্কুক তাকে বকা দেবে, এটা ভেবেই তার গলাটা শুকিয়ে যাচ্ছে, কিন্তু ভেতরে তো যেতেই হবে। তে আস্তে করে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। তে দেখে জঙ্কুক বিছানায় তার তোয়ালে হাতে নিয়ে বসে আছে। তেকে দেখেই জঙ্কুক উঠে দাঁড়ায়। জঙ্কুককে দাঁড়াতে দেখেই তে ডুকরে কেঁদে উঠে, বলে
ওসব শুনে নিজেকে ঠিক রাখতে পারিনি। জঙ্কুক দেখে দেখে চমকে যায়। তেনা চলে গিয়েছিল। তাহলে জঙ্কুক এগিয়ে আসে, তে দ্রুত বলে, আমি আপনাকে বিশ্বাস করি, তাই তো চলে যায়নি। নিজের ওসব কথা আমাকে পাগল করে দিয়েছিল। ও আমাকে চলে যেতে বলেছে বাড়ি থেকে। তে কান্না করছে। জঙ্কুক পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে গম্ভীর চোখে তাকে দেখছে। জঙ্কুকের চুপ করে থাকা থেকে আরো ভয় পাইয়ে দিচ্ছে। সে জঙ্কুকের দিকে তাকিয়ে বলে, বোকা দিন, তারপর কথা বলুন প্লিজ। হঠাৎ করে জঙ্কুক থেকে শক্ত করে জড়িয়ে ধরে। এতটাই শক্ত করে জড়িয়ে ধরে মনে হচ্ছিল বুকের খাঁচায় পোষা পাখিটাকে খাঁচার মধ্যে ঠোকাতে চাইছে। জঙ্কুকদের গালে, ঠোঁটে, কপালে, ফুল ফেসে অসংখ্য চুমু খায়। তের গলাতে মুখ ডুবিয়ে দিয়ে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে তের শরীরের গন্ধ নেয়। তারপর তের কপালের সাথে কপাল ঠেকিয়ে ফিস ফিস করে বলে, আমাকে ছেড়ে চলে যেতে একটু বুক কাঁপছিল না বিবি জান? মনে হয়নি আমি তোমাকে কতটা ভালোবাসি? কিভাবে থাকবো তোমাকে ছাড়া? নেন্সির মুখে ওসব শুনে নিজেকে ঠিক রাখতে পারছিলাম না তো। সরি, আমার ভুল হয়েছে। তে কথা শেষ করতেই জঙ্কুক আবারও তের ঠোঁটে চুমু খেতে শুরু করে। খুব গভীর ভাবে চুমু দিচ্ছিল। তার বেবি জানের কান্না তার সহ্য হচ্ছে না। আদর দিয়ে কান্না থামানোর চেষ্টা করছিল। জঙ্কুকদের অবস্থা বোঝে। তের অল্প বয়স, কোনো মেয়েই তার স্বামী সম্পর্কে এই সমস্ত কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারবে না। আর এই কথাগুলো যদি স্বয়ং কোনো আত্মীয় বলে তাহলে তো মাথা ঠিক রাখাটা দুষ্কর ব্যাপার। আর সেক্ষেত্রে তো তের বয়স কম, ছোট মানুষ। না ফোটা ফুলের কলিতে যদি পোকা কামড় বসায় তাহলে কেমন বিশ্রী অনুভূতি হবে। জঙ্কুক তের ঠোঁট ছেড়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আচ্ছা, আর কখনো আমি আপনাকে ছেড়ে এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। বাড়িতে এসে তোমাকে না দেখে দাদিমার মুখে সমস্ত কিছু শুনে মেজাজটা খারাপ হয়ে গিয়েছিল। তে দু হাতে জঙ্কুকের কোমরটা জড়িয়ে ধরে। জঙ্কুকের মুখের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। জঙ্কুক বলে, সেদিন ছাদে যে কথাগুলো বলেছিলাম সেগুলো মনে নাই শোনা? বিশ্বাস ভরসা দুটোই প্রবল থাকতে হবে, আর সন্দেহ থেকে দূরে থাকতে হবে। তে ভালো মেয়ের মতো মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। মনে রাখলে কি এত সব হতো? আমার জন্য কি অপেক্ষা করা গেল না? কিছু কিছু ব্যাপার আছে যেগুলো নিয়ে জাজমেন্টাল হলে হয় না। এই ব্যাপারগুলো ঠান্ডা মাথায় যাচাই বাছাই করতে হয়। তে মুচকি হেসে বলে, আচ্ছা। জঙ্কুকদের গালটা টিপে দিয়ে বলে, ছোট মানুষ বলে আজকের ব্যাপারটা কিছু মনে করলাম না, তবে আশা করছি এমন পদক্ষেপ আর জীবনে কখনো নেবে না তুমি। স্বামীর সাথে মনোমালিন্য হলেই যে বাড়ি থেকে চলে যেতে হবে এমন মন মানসিকতা ভুল। আর আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা ভুলে যাও তুমি। তে মাথা নেড়ে বলে, জি। জঙ্কুকের ভেতরটা এখনো কাঁপছে। তের মুখের দিকে তাকিয়ে সে স্বাভাবিক হতে পারছে না। সে আবারও তেকে শক্ত করে জড়িয়ে ধরে। সত্যিকারের ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলার ভয়টা খুব তীব্র হয়। জঙ্কুকের ভেতরে ভয়টা ছেকে বসেছে, কিছুতেই ছাড়ছে না তেকে। পুরোটা রাত জঙ্কুক তেকে বুকে নিয়ে আদর করেছে আর রাত ভর বুঝিয়েছে দাম্পত্য জীবনে সুখে থাকতে হলে একজন আরেকজনের প্রতি সদয় নমনীয় হতে হবে। পয়েন্টে পয়েন্টে জঙ্কুক থেকে বুঝিয়েছে কোন ব্যাপার কিভাবে হ্যান্ডেল করতে হবে। তে ভুল করেছে। জঙ্কুক তাকে বকা দিতে পারতো, রাগ দেখাতে পারতো, কিন্তু জঙ্কুক এসব কিচ্ছু করেনি। সে বুঝিয়েছে তেকে, সুন্দরভাবে ভুলগুলো ধরিয়ে দিয়েছে। এতে তে নিজের ভুল বুঝতে পেরেছে। জঙ্কুকের সুন্দর কথায় সে মুগ্ধ হয়েছে। সে সাথে দিকে ঘুমিয়ে গেছে, কিন্তু জঙ্কুক ঘুমায়নি। সারাটা রাত সে তের মুখের দিকে তাকিয়ে কাটিয়ে দিয়েছে। এই যে থেকে এত জ্ঞান দিল, এত কিছু বোঝালো, কিন্তু হঠাৎ করে বিচ্ছেদ জিনিসটা তার ভেতরটা কাঁপিয়ে দেওয়াতে সে নিজেই ভয় পেয়ে গেছে। আর এই ঘটনা থেকেই জঙ্কুক উপলব্ধি করলো তে ছাড়া তার জীবনে কোনো অস্তিত্ব নেই। তার বেবিজান ছাড়া তার বেঁচে থাকার কোনো মানেই হয় না। জঙ্কুক হাত দিয়ে একটু পরপর তেকে ছুঁয়ে দিচ্ছে, হাত দিয়ে গালটা স্পর্শ করছে, থেমে থেমে চুমু খাচ্ছে, কাছে টেনে বুকে নিচ্ছে, আবার দূরে সরিয়ে তাকিয়ে তার বেবিজানকে দেখছে। ঘুমন্ত তে দেখতে পারলো না এত বড় জঙ্কুক রাত ভোর তাকে নিয়ে কি পাগলামি করে যাচ্ছে। যদি দেখতে পেত তাহলে তাকে ছেড়ে যাওয়ার মতো কথা কল্পনাতেও ভাবতো না। পরদিন সকালবেলা বেসুজি নেন্সিকে নিয়ে চলে যায়। বেসুজি প্রচুর পরিমাণে লজ্জিত। উনি বাবা মার কাছে প্রতিজ্ঞা করেছে 2 দিনের মধ্যেই মেয়েকে বিয়ে দিয়ে দিবে। নেন্সি নিজেও হতভম্ব, লজ্জায় মাথা নিচু করে চলে যায়। জঙ্কুককে ভালোবাসে, তাই তো এই সমস্ত কিছু করেছে, কিন্তু এটার প্রতিক্রিয়া এত ভয়ঙ্কর হবে তা ওর ধারণার বাইরে ছিল। ওনারা চলে যেতে লিসাবানো তেকে ডেকে বলল, বোন, নেন্সির কাছে আমরা লজ্জিত। তোমার যে আমার নাতি কতটা ভালোবাসে সেটা তো নিজের চোখেই দেখছো। আর কখনো আমার নাতির সাইডা যাওয়ার
কথা মুখে আনবা না, আমার নাতিটা জনম দুঃখী। কথাটি বলে লিসা কান্না করে দেয়। তে লিসাকে জড়িয়ে ধরে বলে, কাঁদবেন না দাদি, আমি ওনাকে ছেড়ে কোথাও যাব না। তারপর 3 দিনের মাথায় নেন্সির বিয়ে ঠিক হয়। বাড়ির সবাইকে দাওয়াত দিলে কেউই যাবে না বলে নাকচ করে দেয়। বেসুজি ফোন করে কান্নাকাটি শুরু করে দেয়। ওনার মেয়ের বিয়ে আর তার বাবা মা না থাকলে কেমন হবে। বেসুজির কান্নাকাটির কারণে সিদ্ধান্ত নেওয়া হয় বোগাম, লিসা আর টুনি তারা 3 জন যাবে। টুনি তো ভীষণ খুশি, এই বাড়িতেই তার বেড়ে ওঠা আর কখনো কোথাও যাওয়া হয়নি। এই প্রথমবারের মতো সে কোথাও যাবে। বোগাম মিয়া টুনিকে রেখে যেতে চাচ্ছিল তের কাছে, কিন্তু টুনিকে এত খুশি হতে দেখে তে না করে দেয়। তার একটু কষ্ট হলেও টুনি ঘুরে আসুক। ওনারা সকালে চলে যায়। জঙ্কুক চলে যায় খামারে। এই বিশাল বাড়িতে তে একা। নিস্তব্ধ বাড়িটার দিকে তাকিয়েই তের গাটা ঝমঝম করে ওঠে। হঠাৎ করে রোদ চলে যায়। উত্তরের আকাশে কালো হয়ে মেঘটা এগিয়ে আসে। তেকে সঙ্গ দিতেই বোধহয় প্রকৃতির মাঝে ঠান্ডা বাতাস ছড়িয়ে বৃষ্টি নামে। সেই বৃষ্টির দিকে তাকিয়েই তের মনটা ভালো হয়ে যায়। ভিজতে ইচ্ছা করে, কিন্তু সেদিনের কোমরের ব্যথার কথা ভেবে ইচ্ছাটা মরে যায়। তে চুপচাপ বারান্দায় বসে বাগানের দিকে তাকিয়ে থাকে। আর তখনই সোচালো তীরের মতো বৃষ্টিকে উপেক্ষা করে জঙ্কুক গেট দিয়ে বাড়িতে প্রবেশ করে। তে মুগ্ধ হয়ে বৃষ্টি ভেজা জঙ্কুকের দিকে তাকিয়ে আবিষ্কার করে তার বরটা ভীষণ সুন্দর, আকর্ষণীয়। বাড়ির গেটটা বন্ধ করে দিয়ে জঙ্কুক বাগান দিয়ে ছুটে বারান্দার সামনে এসে দাঁড়ায়। হাত দিয়ে চোরগুলো পিছনে ঠেলে বলে, আমার বেবিজান কি একা একা পর হচ্ছিল? তে ঘোর লাগা চোখে জঙ্কুকের আপাত মস্তক পর্যবেক্ষণ করে। আস্তে করে বলে, হচ্ছিলাম, কিন্তু বৃষ্টি আসাতে ভালো লাগছে। বেবিজানের কি ভিজতে ইচ্ছা করছে? আপনি আমার ভিজার জন্য চলে এসেছেন? জঙ্কুক হেসে বলে, আমার বউ ভিজতে পছন্দ করে। ঝুম বৃষ্টিতে বউয়ের সাথে না ভিজলে কি করে হবে? বউয়ের ইচ্ছা বলে কথা। বউ খুশি থাকলেই তো দুনিয়ার অর্ধেক সুখ পুরুষের হাতের নাগালে। এখন বলো ভিজবে কিনা? তে হাত দিয়ে কোমরটা দেখিয়ে বলে, আবার ব্যথা পাই যদি? জঙ্কুকের হাত ধরে বলে, চলো বাগানে ভিজবে, আমি সাথে থাকলে পড়বে না। তে হেসে জঙ্কুকের হাত ধরে বাগানে নেমে যায়। খালি পায়ে দুজন হেঁটে গিয়ে বাগানের মাঝখানে দাঁড়ায়। তে জঙ্কুকের দিকে তাকিয়ে দুষ্টু হেসে বলে, তৈরা গেলে তৈরা রাখেন। জো হুকুম মহারানী। তে 2 হাত সামনে দিকে বাড়িয়ে দেয়। বৃষ্টির ফোঁটা তার গা ছুঁয়ে যাচ্ছে। ঠোঁটের কোনায় হাসির রেখা দেখা যাচ্ছে। জঙ্কুক 2 হাত বুকে মুড়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। তে সেদিকে তাকিয়ে লজ্জা পায়। পুরুষটা এভাবে তাকিয়ে আছে কেন? চোখের দৃষ্টি দিয়ে তাকে ঘায়েল করার পায়তারা করছে। তে বলে, কি দেখছেন? বৃষ্টি ভেজা পরীকে দেখি। তে হাত দিয়ে বৃষ্টির পানি ধরে জঙ্কুকের দিকে ছুঁড়ে মারে। বলে, আপনার পরীর দিকে এভাবে তাকালে সে লজ্জা পায়, ঠিকঠাক ভিজতে পারছে না। তাহলে কি তাকাবো না? না, তাকানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। জঙ্কুক ঠোঁট কামড়ে হাসে। এই মুহূর্তে সে ভীষণ নির্লজ্জ। বৃষ্টিতে ভেজার কারণে তে লতানো দেহের ভাঁজ ফুটে উঠেছে। এমন আকর্ষণীয় দৃশ্য থেকে সে তার 2 চোখ সরাতেই পারবে না। তার বউ, সে 100 বার তাকাতে পারে। তার ভালো লাগছে। ভেতরে কোনো প্রকার কোনো অপরাধ বোধ জন্ম নিচ্ছে না। সে বলল, তা তো হয় না বিবিজান। আমার চোখে আজকে রাজ্যের নেশা। এই নেশা কাটিয়ে ওঠার সাধ্য কারও নেই। তে নাকের ডগা তীর করে কেঁপে ওঠে। তলপেটে হাজারো প্রজাপতির ওড়াউড়ি লক্ষ্য করে। হাত দিয়ে জামাটা খামচে ধরে বলে, আমার খুব লজ্জা লাগছে। লজ্জা লাগাটাই তো স্বাভাবিক। আপনি চলে যান। কোথায়? বাড়ির ভেতর। জঙ্কুক এগিয়ে যায়। থেকে বুকে টেনে নেয়। কোমরে হাত রেখে বলে, এমন আফিম রেখে ঘরে যাই কি করে? নেশা করতে ইচ্ছা করছে, প্রাণ নিতে ইচ্ছা করছে, নেব না। গভীর রাতে অন্ধকার রুমে 2 জন ঘনিষ্ঠ হলেও দিনের আলোতে কেউ কাউকে এই অবস্থাতে দেখার সুযোগ পায়নি। বাড়ি খালি থাকাতে আজকে সুযোগটা পেয়ে গেল। তে জঙ্কুকের চোখের দিকে তাকিয়ে বলে, আমার কেমন যেন লাগছে। জঙ্কুক তের কপালে চুমু দেয়। কপালে কপাল থেকে ফিস ফিস করে বলে, এমন লাগাটাই স্বাভাবিক তো বিবিচান। তোমার কি হচ্ছে তুমি কি বুঝতে পারছো না? তে বুঝতে পারছে তার কি হয়েছে আর জঙ্কুকেরও কি লাগবে, কিন্তু দিনের আলোতে উন্মুক্ত উঠানে এটা সম্ভব না। তের ভাবনার মাঝখানে জঙ্কুক তাকে পাজা কোলে তুলে ফেলে। তারপর বাগানের দিকে তাকিয়ে জঙ্কুক বেশ জোরে বলতে শুরু করে, শোনো রাজ্যের প্রজারা, আজকে রাজার কোলে চড়ে রানী রাজ্য পরিদর্শন করতে এসেছে। রানীকে জানিয়ে দাও তাকে রাজা কতটা ভালোবাসে। তে জঙ্কুকের কোলে থেকেই খিলখিল করে হেসে উঠে বলে, রানী তো জানে। জানলে রাজাকে
আদরে গ্রহণ করছে না কেন? রানীকে দেখতে পারছে না? রাজা পিপাসায় ভুগছে। এই এখানে প্রজাদের সামনে, ছি, রাজার তো দেখছি লজ্জা নাই। বৃষ্টির ফোঁটাতের ফর্সা গাল নাক ছুঁয়ে ছুঁয়ে নামছে। জঙ্গক সেদিকে তাকিয়ে বলে, বৃষ্টিতে ভিজলে মেয়েদের যে এত সুন্দর লাগে জানা ছিল না। তে চুপচাপ জঙ্গকের দিকে তাকিয়ে থাকে। জঙ্গক চোখে চোখ রেখে বলে, আদর দিতে ইচ্ছা করছে, কি করা যায়? তখনই তাদের আদরের সমাপ্তি ঘটিয়ে বৃষ্টিটা থেমে যায়। তে হেসে বলে, বৃষ্টি চলে গেছে। জঙ্গক তের দিকে তাকিয়ে থাকে। তেকে কোল থেকে নামিয়ে দিয়ে বলে, এত বিলম্ব করো না বালিকা, তোমার রাজা তেষ্টায় মরে যাবে তো। তার আগে যদি রাজার তেষ্টা মিটিয়ে দেওয়া হয় তাহলে কি হবে? কথাটি বলতে বলতেই তে ঘরের দিকে হাঁটা ধরে। পেছন দিক দিয়ে জঙ্গক বলে, রাজা ধন্য হবে, সারা জীবন রানীর পদতলে সুখের ফোয়ারা বইয়ে দেবে। দুপুরবেলা তেকুক একসাথে খাওয়া দাওয়া করে। জঙ্গক খামারে চলে যায়, কারণ রাতে তে একা বাড়িতে থাকবে। রাতের বেলা দ্রুত ফিরতে হবে তাকে। বিকাল দিকে আবার রোদ উঠে, বৃষ্টির পানি পড়ে গাছপালা তরতাজা হয়েছে। তে বাগানে হাঁটতে বের হয়, হাতে একটা বড় ঝুড়ি। বাগানে গোলাপের সীমানায় পা রেখেই তে হাসে। আজকে বাগানে অনেক গোলাপ। স্বামীর পছন্দের এতগুলো ফুল দেখে তে খুশি হয়। একটা কেচির সাহায্যে ফুলগুলো ছিঁড়ে ঝুড়িতে নেয়। সাথে নেয় বেলি জবা। বাগানে যত ফুল ছিল সমস্ত ফুলগুলোর জায়গা হয় তের ঝুড়িতে। ঝুড়ি বোঝাই করা ফুল নিয়ে সে রুমে আসে। জঙ্গক বলে গিয়েছে রাতের বেলা 8টা কি 9টার দিকে চলে আসবে, আর সারা রাত তাকে একা রেখে যাবে না। জঙ্গক তাকে বলে গিয়েছে ফিরতে রাত 8টা কি 9টা বাজবে। ভয় পেলে যেন তাকে কল করা হয়। তার মানে তের হাতে সময় আছে। জঙ্গকের ইচ্ছা ছিল প্রিয়তমাকে নিয়ে ফুল ভর্তি বিছানায় মধুর মুহূর্ত কাটাবে, কিন্তু তার পাগলামির কারণে সেই ইচ্ছাটা পূরণ হয়নি। যদিও তার সন্দেহ আছে জঙ্গকের তার সাজানো বাসর পছন্দ হবে কিনা, তারপরও সে সাজায়। আর সাজানো শেষ করে নিজের হাতে জঙ্গকের জন্য খিচুড়ি রান্না করে। রান্না শেষেতে গোসল করে নেয়। বাসর সাজানো হয়েছে, ভালো রান্না করাও হয়েছে, কিন্তু তাকে দেখে তো বউ বউ মনে হচ্ছে না। তে দ্রুত তার বিয়ের লাল বেনারসিটা পরে সুন্দরভাবে সেজে নেয়। আয়নার দিকে তাকিয়ে তে নিজেকে দেখে নিজেই লজ্জা পেয়ে যায়। রাত 9টার দিকে জঙ্গক বাড়ি ফিরে আসে। বারান্দার লোহার গেট শব্দ করে। তে শুনতে পাচ্ছে, কিন্তু সে রুম থেকে বের হচ্ছে না। তার লজ্জা করছে, সে তো বউ সেজে বসে আছে। দরজা খুলছে না দেখে জঙ্গক ভাবলো হয়তো তে ঘুমিয়ে গেছে। তার কাছে এক্সট্রা চাবি থাকে, কারণ রাত বিরাতে সে তো খামারে যায়, তাই তার কাছেও চাবি রাখতে হয়। সে চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে তেকে ডাকে, কিন্তু বাড়িটা একেবারে নীরব শান্ত। জঙ্গক থেকে জোরে জোরে নাম ধরে ডাকে। কোনো সারা শব্দ না পেয়ে জঙ্গক তার রুমের দিকে হাঁটা ধরে। রুমের দরজা খুলে জঙ্গক বিস্ময়ে হা হয়ে যায়। তার কাছে বিছানাটাকে একটা ফুলের রাজ্য মনে হচ্ছে, আর রাজ্যের মাঝখানে বসে আছে একটা পরী। জঙ্গক স্তব্ধ হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। তে জঙ্গককে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বিছানা থেকে নেমে আসে। তেকে নেমে আসতে দেখে জঙ্গক এগিয়ে যায়। জঙ্গক এগিয়ে আসতে তে জঙ্গকের পায়ে ধরে সালাম করে। জঙ্গক স্তব্ধ হয়ে জড়সড় গলায় বলে, আরে কি করছো? পায়ে হাত দিচ্ছ কেন? তে অন্যদিকে তাকিয়ে লাজুক সুরে বলে, বাসর ঘরে বরকে সালাম করতে হয়। আজকে আমাদের বাসর রাত। তে উত্তর দেয় না, বিছানা দিকে তাকায়। জঙ্গক সেদিকে তাকিয়ে বলে, এগুলো তুমি একা একা করেছো? কেন? আপনার ইচ্ছা ছিল তাই পূরণ করলাম। জঙ্গক থেকে নিজের সাথে জড়িয়ে নেয়। মিষ্টি মুখটা দেখলেই তার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। তের কপালে চুমু খেয়ে বলে, বেবি জান, আমার তো আরো ইচ্ছা আছে, সেগুলো পূরণ হবে। তের ঠোঁটটা কেঁপে ওঠে। জঙ্গকের প্রশ্নের উত্তর তো সে দিতে পারবে না, তবে জঙ্গকের বুকে মুখ লুকায়। কাঁপা কাঁপা হাতে জঙ্গকের পিঠটা আঁকড়ে ধরে। তে জানে জঙ্গক তার কাছে কি চাচ্ছে। এদিন পুরুষটা না হয় একটা অবলম্বন আঁকড়ে ধরে সারাটা জীবন সুখে থাকলো, সমস্যা কি? তাছাড়া এখন হোক আর পরে হবে তো। জঙ্গক প্রিয়তমার নীরব সম্মতি দেখে নিজের মাঝে আলাদা জঙ্গক খুঁজে পায়। তের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, বেবি জান শিওর? তে কোনো কথা বলে না। জঙ্গক তের কাঁপা কাঁপা ঠোঁটের দিকে তাকায়। এই ঠোঁট দুটো তাকে পাগলের মতো নিজের কাছে টানছে। আজকে আর জঙ্গক কোনো কিছুই পরোয়া করে না। তার থেকে বড় কথা, আজকে বাড়ি ফাঁকা। সে যা ইচ্ছা তাই করতে পারবে, যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারবে। জঙ্গক বৃদ্ধাঙ্গুল দিয়ে তের কোমল নরম ঠোঁটটা ছুঁয়ে দেয়। তে কেঁপে ওঠে। জঙ্গক মাথা নিচু করে তের ঠোঁটে ঠোঁট রাখে। একটা চুমু খায়, 2টা চুমু খায়, 3টা চুমু খায়। জঙ্গক ক্ষান্ত হয় না, পরপর কয়েকটা চুমু খায়। তারপর ফিস ফিস করে বলে, আজকে তুমি দেখবে সোনা,
এই বোকা চাষি কি করতে পারে। জঙ্কুক মুহূর্তের মধ্যে থেকে দেয়ালের সাথে চেপে ধরে। ততক্ষণে তের বুক শাড়ির আঁচল সরিয়ে দিয়েছে জঙ্কুক। জঙ্কুক তার পুরুষালীর ঠোঁট দিয়ে আরেক জোড়া কোমল ঠোঁট আঁকড়ে নেয়। প্রিয় পুরুষের আলিঙ্গনে এসে তে কেঁপে ওঠে। জঙ্কুক ছাড়ছে না তাকে। তের শ্বাস আটকে আসছে, কিন্তু এত আদরে সাড়া না দিয়ে থাকতে পারলো না। সে নিজেও জঙ্কুকের অদরে হারিয়ে যেতে শুরু করলো। ততক্ষণে জঙ্কুক তের শাড়ির কুচি টেনে খুলে শাড়িটা পুরোপুরি খুলে ফেলেছে। ঘরের লাইট জ্বলছে। তে লজ্জা পাচ্ছে, তবে জঙ্কুক থামছে না। দেয়ালের সাথে চেপে রেখে তেকে চুমু খেতে খেতে ওই একই অবস্থাতে দাঁড়িয়ে জঙ্কুক তের ব্লাউজে হাত দেয়। ব্লাউজ জন্য তে হাত দুটো ধরে ফেলে। প্লিজ লাইটটা বন্ধ করুন। জঙ্কুক তের বুকের থেকে দু হাত টেনে দুদিকে সরিয়ে দেয়। উন্মাদের ন্যায় বলে, হাত সরাও সোনা, দেখতে দাও আমাকে। না জঙ্কুক, প্লিজ, লজ্জা করে। জঙ্কুক শোনে না তের কথা। তের দু হাত মাথার উপরে নিয়ে দেয়ালের সাথে পিন করে এক হাত দিয়ে জঙ্কুক তের ব্লাউজের প্রত্যেকটা বোতাম ফেলে। তে লজ্জায় চোখ খিচে বন্ধ করে রাখে। তবে শ্বাস প্রশ্বাসের কারণে তার বুকের ওঠা নামা খুব দ্রুত গতিতে হতে শুরু করে। জঙ্কুক স্থির হয়ে ঘোর লাগা চোখে 1 মিনিট থেকে পর্যবেক্ষণ করে। তারপর তের ঠোঁটে চুমু খেয়ে বলে, আজকে তোমার বৃষ্টিতে ভেজা টা খুব আকর্ষণীয় লাগছিল বেবিজান। আমাকে পাগলের মতো আকৃষ্ট করছিল। ইচ্ছা করছিল খুব দেখি। খুব তৃষ্ণায় ছিলাম, এখন তৃষ্ণা মেটাবো। কথাটি বলেই জঙ্কুক তের মাথার উপর থেকে দু হাত নামিয়ে দু হাত চেপে ধরে কোমরের দুপাশে। ওই অবস্থাতে থেকে ওভাবে দাঁড় করিয়ে রেখে জঙ্কুক তের বুক মধ্যে চুমু খেতে শুরু করে। তে শক্ত করে জঙ্কুকের হাত দুটো আঁকড়ে ধরে থাকে। কিছু সময় পর জঙ্কুক তের হাত ছেড়ে দেয়। তে হাত নিয়ে রাখে জঙ্কুকের মাথায়। জঙ্কুকের স্পর্শে তে পুরোপুরি উন্মাদ হয়ে উঠেছে। জঙ্কুক ততক্ষণে তের পেটিকোটের ফিতা পেটিকোট নিচে নামিয়ে দিয়েছে। জঙ্কুক আবারও থামে। তের হাত দুটো চেপে ধরে তের আপাত মস্তক ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে দেখে। তে এখনো চোখ বন্ধ করেই আছে। জঙ্কুকের তাকে এভাবে দেখার ইচ্ছা। সে দেখুক, কিন্তু তে পারবে না জঙ্কুকের চোখের দিকে তাকাতে। হঠাৎ করে জঙ্কুক হাঁটু গেড়ে বসে পড়ে তের সামনে। তের হাত দুটো আবারও দেয়ালের সাথে চেপে ধরে তের পেটে আর পেটের নিচে চুমু খেতে শুরু করে। এবার তে ছটফট করতে শুরু করে, জোরে চিৎকার করতে শুরু করে। জঙ্কুক থামে না। ঠিক না চিৎকার, বাড়িতে কেউই নাই। যেভাবে ইচ্ছা সেভাবে চিৎকার করুক, সে তো থামবে না। জঙ্কুক শোনে না তের কথা। সে কন্টিনিউ করছে আর তের ছটপটানি উপভোগ করছে। তে চিল্লাচিল্লি শুনে জঙ্কুক তের এক হাত ছেড়ে দেয়। সঙ্গে সঙ্গে তে জঙ্কুকের মাথার চুল টেনে ধরে তাকে সরানোর চেষ্টা করে। তে বেশি ছটপট করছে দেখে জঙ্কুক কামড়ে ধরে। সঙ্গে সঙ্গে তে স্ট্রেট হয়ে দাঁড়িয়ে পড়ে। চিৎকার দিয়ে জঙ্কুককে সরতে বলে, কিন্তু জঙ্কুক ততক্ষণে তার প্যান্টের জিপ খুলে ফেলেছে। আর টি শার্টটা তো অনেক আগে। জঙ্কুক উঠে দাঁড়ায়, তেকে কোলে নেয়। তের পা দুটো জঙ্কুকের কোমর পেঁচিয়ে ধরেছিল। জঙ্কুক তেকে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। লিটল জঙ্কুককে নিজের স্থানে সেট করতে করতে তের দিকে তাকিয়ে বলে, সোনা, যেখানে মুক্তি শুধু মধুর মতো লাগে, এত মধু কোথা থেকে আসে বলো তো? কথাটি বলে জঙ্কুক তার ম্যাশিং স্টার্ট দেয়। বেবি জান, আজকে তোমাকে সারা জীবনের জন্য বেঁধে রাখার ব্যবস্থা করব। আজকের পরে তুমি স্বপ্নেও আমাকে আর আমার বাড়ি ছেড়ে যাওয়ার কথা ভাববে না সোনা। জঙ্কুক প্রচুর পরিমাণে ডেসপারেট, কিছুতেই থামছে না। যেন বাসর সাজানো দেখে তার মধ্যে অন্য জঙ্কুক এসে ভর করেছে। এই জঙ্কুক তো শান্ত জঙ্কুক না, অশান্ত জঙ্কুক। শেষে তের মনে হচ্ছিল খালি বাড়িতে এই অবস্থায় বাসরটা না সাজালেও পারতো। এই যে জঙ্কুক কোনো কিছুতেই থামছে না, তাকে নিস্তার দিচ্ছে না। শেষমেশ জঙ্কুকের তালে তাল মিলানো ছাড়া তার হাতে আর কোনো উপায় ছিল না। সন্ধ্যায় রান্না করা ভুনা খিচুড়ি জঙ্কুক রাত 2:30টার সময় গরম করছে। তে চুপচাপ খাবার টেবিলে চেয়ারে বসে আছে। জঙ্কুক তের দিকে আর চোখে তাকিয়ে মিটমিট করে হাসে। তে চুপচাপ মাথা নিচু করে বসে আছে। জঙ্কুক প্লেটে করে খিচুড়ি এনে চেয়ার টেনে টেবিলে বসতে বসতে থেকে ইঙ্গিত করে বলে, আজকে সবকিছুই তৃপ্তি করে খাবো। জঙ্কুকের ইঙ্গিত করা কথাতে বুঝতে পেরে ভুরু কুচকে অ্যাংরি লোকে জঙ্কুকের দিকে তাকিয়ে বলে, আপনি ভীষণ বাজে। যতটা শান্ত মনে হয় ততটা না, আপনি খুব বেয়াদব। আচ্ছা, খারাপ আপনি। ওকে। জঙ্কুক নিজের হাতে তে মুখের সামনে খিচুড়ি ধরে। তে মুখ সরিয়ে বলে, খাবো না আমি।
চুপচাপ খাবারটা খেয়ে ফেলো বেবি জান, বাড়িটা কিন্তু ফাঁকা, ভুলে যেও না। তের প্রচুর ক্ষুধা লেগেছে, সে আর একটা কথাও বাড়ায় না, চুপচাপ জঙ্কুকের হাতে খাবার খাওয়া শুরু করে। দুজন একসাথে খাবার খাওয়া শেষ করে রুমে চলে যায়। তারপর কিছু সময় যেতে না যেতেই রুমের ভেতর থেকে ট্রেন গাড়ির ইঞ্জিনের শব্দ শোনা যায়, আর যে গাড়ি চলতে থাকবে রাতভর। জঙ্কুক ফুল স্পিডে বাইক চালাচ্ছে, তার গন্তব্যস্থান হচ্ছে শ্বশুর বাড়ি। যত দ্রুত সম্ভব তত দ্রুত যেতে হবে। 40 মিনিটের পথ 20 মিনিটে শেষ করে জঙ্কুক হাজির হয়েছে তেদের বাড়িতে। বাড়ির উঠানে পা রাখতেই জঙ্কুক দেখতে পারল তার দাদা বোগাম আর শ্বশুর চেহব উঠানে চেয়ার পেতে বসে আছে। ঘরের বারান্দা ভর্তি আশেপাশের বাড়ির মহিলারা। দরজা তো বন্ধ, জানালাটা একটু ফাঁক করে সবাই উকি ঝুঁকি মেরে ভেতরে কি চলছে দেখার চেষ্টা করছে। চেহবের ফেস এক্সপ্রেশন গম্ভীর আর খুব চিন্তিত, সে মাথা নিচু করে বসে আছে। বোগামও চুপচাপ বসে আছে, কারো মুখে কোনো কথা নাই। জঙ্কুক এগিয়ে গিয়ে সালাম দেয়, দুজনই সালামের উত্তর নেয়, তারপর আবারও চুপ হয়ে যায়। জঙ্কুক কোনো কথা বাড়ায় না, খালি চেয়ার পেয়ে সেটা টেনে এনে দাদার পাশে রেখে চুপচাপ বসে পড়ে। সে প্রচুর পরিমাণে ঘামছে, ভেতরটা অস্বাভাবিক ভাবে কাঁপছে। শুকনো ঢোক গিলে বারবার ঘরের দিকে তাকাচ্ছে, হার্টবিট প্রচুর পরিমাণে ফাস্ট। উত্তেজনার কারণে দু পা অস্বাভাবিক ভাবে নড়ছে। বোগাম নাতির ছটপটানি টের পাচ্ছে। এই সময়টা তার জীবনও এসেছিল। বোগাম হাত দিয়ে তার নাতির পা দুটো চেপে ধরে আর ইশারা করে বোঝায় কিছু হবে না, শান্ত থাক। হঠাৎ করেই বাড়ি কাঁপিয়েতে চিৎকার করে ওঠে। চিৎকার করছে বললে ভুল হবে, সে গালাগালি করছে। প্রসব ব্যথায় অস্থির হয়েতে চিৎকার করছিল আর গালাগালি করছিল জঙ্কুককে। জঙ্কুকের নাম নিয়ে এক প্রকার বিলাপ করছে। তে এমন এমন কথা বলছিল, উপস্থিত সবাই প্রচুর পরিমাণে লজ্জা পেয়ে যায়। মহিলাগুলো দ্রুত বারান্দা থেকে নেমে তার বাড়িতে চলে যায়। বোগাম আর চেহব চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বাড়ির বাহির দিকে হাঁটা ধরে। তাদের জীবনেও এমন পরিস্থিতি এসেছে, তারা বোঝে ব্যাপারগুলো। কার শরম করছে, কে লজ্জা পাচ্ছে সেটা নিয়ে জঙ্কুকের বিন্দু পরিমাণ মাথা ব্যথা নাই। সে টেনশনে আছে তার তেকে নিয়ে, তার বেবিজানকে নিয়ে। যেভাবে চিৎকার করছে তার খারাপ লাগছে। তাছাড়া লজ্জার কি আছে, এটা তো ন্যাচারাল ব্যাপার, প্রত্যেকটা হাজবেন্ড ওয়াইফের ভেতরেই হয়। আর প্রসব ব্যথা উঠলে নারীরা চিড়চিড়ে হয়ে যায়, কষ্টে যন্ত্রণায় অনেক কিছুই বলে, আর বলাটাই স্বাভাবিক। এমন তো না এই ভুল শুধু জঙ্কুকই করেছে আর কোনো পুরুষ করে নাই। জঙ্কুকের খুব টেনশন হচ্ছে তার অনাগত বাচ্চা নিয়ে, তার বউকে নিয়ে। সে কখন থেকে মেয়েটা এই কষ্ট সহ্য করছে, তার ভাল লাগছে না। জঙ্কুক চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে দ্রুত পায়ে বারান্দার দিকে হাঁটা ধরে। জানালায় টোকা দিয়ে তার দাদিকে ডাকে। লিসা জানালার কাছে আসতেই জঙ্কুক বলে, দাদি দেখে নিয়ে হসপিটালে চলো, ওর কষ্ট সহ্য হচ্ছে না আমার। লিসা জঙ্কুকের চিন্তা বুঝতে পারে। সে আস্তে করে জঙ্কুককে বলে, একটু ধৈর্য রাখ ভাই, প্রথম বাচ্চা প্রসবের সময় 18 ঘন্টা পর্যন্ত বাড়িতে রেখে দেখা উচিত। কিন্তু দাদি একটু সময় তো দিতেই হইব ভাই, লাভ দেয়া তো কোনো কিছু হইব না। এটা তো আর যে সেই ব্যাপার না, প্রসব ব্যথা, ইনশাআল্লাহ কিচ্ছু হইব না, তোর বেবি জানেরও আর তোর বাচ্চারও। জঙ্কুক চুপচাপ গিয়ে চেয়ারে বসে পড়ে। তার দাদি এই বিষয়ে প্রচুর পরিমাণে বিজ্ঞ। সে যখন বলেছে তখন ধৈর্য ধরাটাই উচিত। সে যে ফুল সাজানো বিছানায় জঙ্কুক ট্রেন গাড়ি চালিয়েছিল সারা রাত, আর প্যাসেঞ্জার সিটে যে তে বসেছিল সেই বসার ফলেই আজকে দিতে হচ্ছে। হ্যাঁ, সেই রাতের পরেই তে অন্তঃসত্ত্বা হয়ে যায়। তারপর একটানা 7 মাস জঙ্কুককে প্রচুর পরিমাণে চালিয়েছে। প্রত্যেকটা অন্তঃসত্ত্বা মহিলারাই ডেলিভারির সময় তার বাবা মাকে আশা করে। সেই সুবাদে 7 মাসের সময় চেহব আর আয়ু গিয়ে তেকে তাদের বাড়িতে নিয়ে এসেছে। জঙ্কুক খামারের কাজে তো স্থায়ীভাবে তের সাথে থাকতে পারে নাই, তবে প্রতিদিন রাতের বেলা তের কাছে চলে এসেছে। কারণ সারা দিন তে যে অবস্থাতে যেখানেই থাকুক না কেন, রাতের বেলা জঙ্কুককে ছাড়া সে ঘুমাতে পারে না। আর জঙ্কুকেরও একই অবস্থা। তবে কাল রাতে হঠাৎ করে খামার থেকে ইম্পর্টেন্ট কল আসাতে জঙ্কুককে বাড়ি ফিরতে হয়। সারাটা রাত খামারে কাজ করেছে জঙ্কুক। ভোরে বাড়ি ফিরতেই তার ফোনে ফোন আসে, তেল লেবার পেন উঠেছে। সময় ঘনিয়ে আসার কারণে 1 সপ্তাহ আগে লিসা চলে গেছে তের কাছে। আর ফজরের নামাজের সময় যখন বোগাম ব্যাপারটা জানতে পেরেছে, মসজিদ থেকে চলে গেছে। আজকে বাড়ি ভর্তি মেহমান। চেহব নানান কাজে ব্যস্ত। জঙ্কুকও দৌড়াদৌড়ি করছে। তার একমাত্র ছেলের আজকে নাম রাখা হবে। হ্যাঁ, 7 দিন আগে সকাল 11টার দিকে বাড়িতেই তে ডেলিভারি সম্পন্ন হয়, আর সে ফুটফুটে এক পুত্র সন্তানের জননী হয়। জঙ্কুক প্রচুর পরিমাণে খুশি। তার জীবনটা যেন পূর্ণ হয়ে গেছে। ব্যক্তিগত বলতে, তার অস্তিত্ব বলতে যেন কিছু একটা পেয়ে গেছে সে। তে এখনো তার বাবার বাড়িতে আছে। আজকে তার ছেলের নাম রাখা হবে। বাড়ি ভর্তি মেহমান, বাড়িতে অনুষ্ঠান করছে। জঙ্কুক কোনো কিছুর কমতি
রাখছে না। অনুষ্ঠান খুব ভালোভাবে সম্পূর্ণ হয়। তেকুকের ছেলের নাম রাখা হয় তেজিয়ন। দূরের আত্মীয় স্বজনরা সবাই যার তার মতো চলে গেছে। ইউনু আর কাই যাওয়ার সময় জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে থেকে বলে, কিরে পোলার বাপ, তোর মুখটা দেখে শুকনা শুকনা লাগে। জঙ্কুক চোখ তুলে থাকা ইউনুর দিকে। পাশ থেকে কাই বলে, আরে শালা বোঝস না, ওই যে কারণে লেগে 41 দিন তোর মুখ শুকনা ছিল, ওই কারণে লেগে জঙ্কুকের মুখ শুকনা। ও হ, বুঝছি। আরে দোস্ত কি করবি, বাপ হইছস, এখন থাক 41 দিন বউ সারা, একটু স্যাক্রিফাইস তো করতেই হইব। আমি বুঝি না কোথায় লেখা আছে 41 দিন পর্যন্ত বউয়ের কাছে যাওয়া যাবে না? কিছু না করি অন্তত কাছে থাকতে তো পারি। কিচ্ছুই করার নাই রে দোস্ত, এগুলা হচ্ছে মুরব্বিকর বানাই না নিয়ম, না মানলে কইব পোলা নির্লজ্জ বেশরম, বউ সারা থাকতে পারে না। জঙ্কুক বিরক্ত, প্রচুর পরিমাণে বিরক্ত। এই 7টা দিন দরজায় দাঁড়িয়ে দূর থেকে তেকে দেখেছে, না কাছে গিয়েছে, না ছুঁয়েছে, না কথা বলতে পেরেছে। যদিও তার ছেলে তেজিয়নকে সে কোলে নিয়েছে, আদর করেছে, কিন্তু বউকে আদর করা ছাড়া, বউয়ের আদর নেওয়া ছাড়া সে তো থাকতে পারছে না। আজকে 7 দিন কমপ্লিট হওয়াতে জঙ্কুক তের ঘরে প্রবেশ করেছে। তের সাথে একান্ত কিছু সময় কাটিয়েছে। বেবিকে নিয়ে দুজন অনেক গল্প করেছে, একে অপরকে আদর করেছে। তে প্রসব ব্যথার সময় যে জঙ্কুককে গালাগালি করেছিল সেগুলো একেবারে ভুলে গেছে। জঙ্কুক মনে রাখলেও তাকে কিছু বলেনি। তে জঙ্কুকের বাহু আঁকড়ে ধরেই বসেছিল, কিছুতেই জঙ্কুককে ছাড়তে চাচ্ছিল না। সে জঙ্কুককে ছাড়া থাকতে পারবে না, বারবার জঙ্কুককে অনুরোধ করছিল তার সাথে থাকতে। তে তো রিকোয়েস্ট করার আগে সে তার শাশুড়ি আর দাদিকে অনেক রিকোয়েস্ট করেছে তেকে তার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু কেউই রাজি হচ্ছে না। লিসাও রাজি হচ্ছে না, আইও রাজি হচ্ছে না। বাধ্য হয়ে জঙ্কুককে মানতে হয়েছে, আর তেকেও। তবে প্রতিদিনই জঙ্কুক একবার করে এসেছে তার বউ আর বাচ্চাকে দেখতে। বোকাম লিসা তেজিয়ন আর তেকে সকাল 10টার দিকে বাড়িতে নিয়ে এসেছে। আর বাড়িতে আসার পর থেকে জঙ্কুক যে রুমে ঢুকেছে আর রুম থেকে বেরই হচ্ছে না। জঙ্কুকের খুশি দেখে কে? ছেলে আর বউ বাড়ি আসার আগে সে তার রুমের ডেকোরেশন চেঞ্জ করেছে। দোলনা এনেছে, ছেলের প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিস এনেছে। দোলনার মাথায় চরকির মতো খেলনা ঝুলিয়েছে, দড়ি ধরে টান দিলে সেটা শোষক করে শব্দ করে ঘুরে। তে বাড়ি ফিরে তার রুমের ডেকোরেশন দেখে একেবারে অবাক। জঙ্কুক তার ছেলের প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসের অ্যারেঞ্জ করেছে। তে হাসে, মনে মনে ভাবে জঙ্কুক খুব ভালো বাবা হবে। সারাটা দিন তেজিয়নের সাথে সময় কাটিয়েছে জঙ্কুক। কিভাবে তেজিয়ন হাত পা ছোড়াছড়ি করে, কিভাবে তাকায়, কিভাবে হাসে, কিভাবে খাবার খায়, আর কিভাবে বা ডাইপার চেঞ্জ করে। তবে দিনের আলো শেষ হয়ে যখনই রাত নেমেছে তখনই জঙ্কুক তেতে মাতাল হয়ে গেছে। কতদিন হয়ে গেছে সে তার বেবি জানের সান্নিধ্য পাচ্ছে না। প্রেগনেন্সির কারণে সে নিজে থেকে ঘনিষ্ঠ হয়নি তের সাথে। তারপর বেবি হলো, 41 দিন মানতে হলো। সন্ধ্যার পর থেকেই তার মাথা গরম, চোখ দুটো লাল হয়ে আছে। কিভাবে তাকাচ্ছে তের দিকে। তে বুঝতে পারছে ব্যাপারটা। খাবার টেবিলেও গম্ভীর মুখে খাবার খেয়েছে। খাবার খাওয়া শেষ করে জঙ্কুক খামারে গেছে। প্রতিদিন রাতে একটা চক্কর না দিলে তার ভালো লাগে না। রাত 11টা বেজে গেছে, জঙ্কুক বাড়ি ফিরছে না। তে বুঝতে পারছে না কেন। জঙ্কুক তো কখনোই এত রাত করে বাড়ি ফিরে না। তেজিয়ন ঘুমিয়ে গেছে। এতদিন মশারি ইউজ না করলেও বেবির জন্য এখন মশারি ইউজ করতে হচ্ছে তেকে। তে মশারি টাঙাচ্ছিল, ঠিক তখনই জঙ্কুক ঘরে ঢুকে দেখে তে মশারি টাঙাচ্ছে। জঙ্কুক থেকে হেল্প করে। মশারি টাঙানো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জঙ্কুকদের হাত ধরে টেনে বিছানা থেকে নামায়। তে কোনো কিছু ঠাওর করার আগেই জঙ্কুক থেকে কোলে করে সিঁড়ি বেয়ে ছাদে উঠে পড়ে। তার লাইব্রেরি রুমে চলে যায়। লাইব্রেরি রুমে একটা সিঙ্গেল খাট ছিল। জঙ্কুক সেখানে থেকে শুয়ে দিয়ে তার উপরে উঠে পড়ে। কোনো কথা না বলে ঠোঁটে চুমু খেতে শুরু করে। চুমুর ফাঁকে তে আস্তে করে অস্পষ্ট সুরে একবার বলে, তেজিয়ন, ছেলের কথা আজকে রাতের জন্য একটু ভুলে যাও না সোনা। আমাকে দেখো, আমি পাগল হয়ে যাচ্ছি, আমি মরে যাচ্ছি তো। কথাটি বলে জঙ্কুক আবারও তে ঠোঁটে চুমু খেতে শুরু করে। তে আবারও থামিয়ে দিয়ে বলে, কিন্তু জঙ্কুক, চুপ, একটা কথাও বলবে না। বকা দিচ্ছেন কেন? বছরা কেন? আমার শরীরটা চলে যাচ্ছে তো। আপনি একটা খারাপ লোক। হ্যাঁ, কতটা খারাপ সেটা তো সবাইকে জানিয়েছো তুমি। ডেলিভারির দিন কি বকাটাই না বকলা, মনে নাই? আজকে তোমাকে দেখাবো আমি কতটা খারাপ হতে পারি। কথাটি বলতে বলতে জঙ্কুক তের কাপড় শুরু করে দেয়। ও ছোট, একা কিভাবে থাকবে? চলুন রুমে চলে যাই। জঙ্কুক তের ঠোঁটে গাঢ় চুমু দেয়। চিন্তা করো না সোনা, আজকে রাতে দাদা দাদি থাকবে ওর সাথে, তুমি আমাকে দেখো। তে
আর কথা বাড়ায় না, সে বুঝতে পেরে যায় জঙ্কুক কিছু না কিছু ব্যবস্থা তো করেই তাকে ছাদে এনেছে। সে জঙ্কুকের তালে তাল মিলাতে শুরু করে। অন্যদিকে তেকুকের রুমে লিসা আর বুগাম বেবির দুপাশে দুজন শুয়ে আছে, তবে হাতের ওপরে মাথা রেখে দুজন দুজনের দিকে তাকিয়ে গল্প করছে। দেখছেন আপনার নাতিটা কিন্তু একেবারে আপনার মতোই বেশরম। কেমনে রুমে যায় কইলো, দাদি আমি আমার বেবি জানলে ছাদের রুমে থাকবো, তোমরা বাবুর কাছে থাকো। মনে আছে তোমার পরানি? এই সেম ঘটনা কিন্তু আমগোর জীবনও ঘটছিল, তো আমার নাতির জীবনও ঘটলে সমস্যা কি? হ্যাঁ আপনি আর আপনার নাতি তো একই রকম, বউ পাগল। এখন আমার দোষ হয়ে গেল। আর তুমি মনে হয় জামাই পাগল আছিলা না? চুরি করে গেলেই তো হাতে ধইরা কইতা আপনারা সারা রাইতে ঘুমাইতে পারি না, কবে একসাথে থাকুম। চুপ করেন আপনি, আপনি যে কত বেশরম সেটা আমি জানি। আস্তে কথা বলেন, আমার বাবা উঠে পড়বো, তারপর তার মার লেগে কানবো। ওহ ভুললেই তো গেছিলাম, কথা কওয়া যাইব না। পোলায় উঠা পড়লে আমার নাতির লেগে ডিস্টার্ব। আমার নাতি কতদিন পর রোম্যান্স করতেছে, তারে শান্তিতে করতে দাও সব, তুমিও চুপ থাকো। কথাটি বলে বুগাম লিসা একে অপরের মুখের দিকে তাকিয়ে মিটমিট করে হাসে। বাবুর মাথার উপর দিয়ে একে অপরের হাত ধরে দুজন দুজনের দিকেই তাকিয়ে থাকে। একটা ছেলের মা হওয়ার পরে যেন তে ছেলে মানুষই আরো বেড়ে যায়, দিনে দিনে যেন আরো বাচ্চা হয়ে যাচ্ছে সে। জঙ্কুক খামার তার বিবিচান আর তার একমাত্র ছেলে তেজিয়নকে পেয়ে অনেক খুশি। তিনটা সামলাতে যদিও তার অনেক কষ্ট হচ্ছে, তারপরও সে অনেক সুখী। সবকিছুই ভালো লাগে জঙ্কুকের। তবে রোম্যান্সের সময় রাতের বেলা যখন তেজিয়ন কান্না করে দেয় তখন সে প্রচুর পরিমাণে বিরক্ত হয়, কোলে নিয়ে দাদির কাছে রেখে আসে। নাতির এমন আচরণে বুগাম লিসা হাসে, তবে জঙ্কুকের কিচ্ছু আসে যায় না। তার বিবিজানকে যখন তার কাছে চাই তখন তার চাই পৃথিবী ধ্বংস হয়ে গেলেও চাই। টুনির বিয়ে ঠিক করা হয়েছে জঙ্কুকের খামারের কর্মচারীর সাথে। বিয়ের পর তারা এই বাড়িতেই থাকবে। টুনি ভীষণ খুশি। থেকে ঠেলে ঠুলেও ইউনিভার্সিটিতে ভর্তি করতে পারে নাই জঙ্কুক। তার একই কথা, বিয়ে হয়ে গেছে, তার পর আছে, পরে কি করবে? শেষমেশ বাধ্য হয়ে জঙ্কুক তার বিবিজানের কথাই মেনে নিয়েছে। সে তার ছেলে আর তার বউকে নিয়ে ভীষণ সুখী। এই জান পাখিরা, কথা না শুনে গেলে কিন্তু অনেক বড় ধামাকা মিস করে দেবে। সো জান পাখিরা, বিবিজান স্টোরিটা এখানেই শেষ করে দিলাম। আমি কিন্তু স্টোরির মধ্যে বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। আমি আশা করছি তোমাদের ভালো লাগবে। জান পাখিরা, ভালো লাগলে লাইকের সংখ্যা বাড়িয়ে দিও। লাইক বেশি হলে আমি উৎসাহিত হই। ভালো গল্প তোমাদের কাছে এক্সপ্লেন করতে আমার ভালো লাগে। তো সবাই ভালো থেকো। আর হ্যাঁ, যাওয়ার আগে একটু বিহাইন্ড দ্য রেকর্ডিং শুনে যাও। আল্লাহ হাফিজ, লাভ ইউ, বাই বাই। জঙ্কুক প্লিজ। জঙ্কুকের বাচ্চা, তুই কি করলি? কি সর্বনাশ করলি? জঙ্কুক কি করলি? জঙ্কুক কি করলি রে তুই? লিসা বুগামের দিকে তাকিয়ে মিটমিট করে হাসে। বুগামও হাসে। তারপর বাবুর লিসা আর বুগাম লিসা লিসা আর বুগামের রোম্যান্স। লিসা